আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানে মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে তারা যারা সরকার পরিচালনা করেছিলেন এবং যে অংশটি নিরাপদে তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন। এটাকে অনেকেই পালানো বলতে রাজি নন, আবার কেউ কেউ এটাকে মনের আনন্দে পালানো বলছেন। তো তারা সগৌরবে বাংলাদেশে ফিরে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, অন্যান্য যে সকল মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন তারা আবার এই রাজপথ দাপিয়ে বেড়াবেন, হয়তো ক্ষমতায় আসবেন, হয়তো বিরোধী দলে থাকবেন, হয়তো রাজপথে থাকবেন, কিন্তু তারা রাজনীতি করবেন এটার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, এর মধ্যে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, তাদের বক্তব্য হলো যে কিয়ামত হয়ে গেল, আওয়ামী লীগ আর আসতে পারবে না। এর কারণ হলো যারা একবার পালিয়ে গেছে তারা কখনোই আর ফিরে আসতে পারে না। অন্য পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ পালালো কই, সে তো শেখ হাসিনাকে সামরিক বিমানে করে, যুদ্ধ বিমানে করে সসম্মানে মর্যাদার সাথে সানাই নহবত বাজিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ভারত সরকার তাকে রাজকীয় মেহমান রূপে সানাই নহবত বাজিয়ে তাকে গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে ভারতের সবচাইতে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মেহমান। এই মুহূর্তে ভারতে দুজন লোক একদম রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আছেন, দালাই লামা, তিব্বতের ধর্মগুরু দালাই লামা, আর শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার যে জৌলুস, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সরকারের সাথে তার যে সংযোগ, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, সব জায়গাতে সেখানকার রাজনীতির যে পক্ষ, মানে ওখানে যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে বাঙালিরা আছে যারা মাইগ্রেট করে ওই অঞ্চলে গিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন তারা, এবং ওখানে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের একটা বিরাট অংশ শেখ হাসিনার পক্ষে। সেখানে রীতিমতো একটা আলাদা রাষ্ট্র গঠন করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, পশ্চিমবঙ্গে মমতার পরাজয়, তার তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষমতায় আসা, বিজেপির সেখানে একছত্র আধিপত্য ধরে নেওয়া হয়, এর পেছনে অন্তত 50% প্রভাব বিস্তার করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এবং শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দেশ এবং বিদেশ থেকে নানাভাবে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে শুভেন্দুর এই নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে ভারতের কী ধরনের কথাবার্তা হচ্ছে। ভারতের যারা সংবাদপত্র, প্রেস ক্লাব, মিডিয়া যেভাবে শেখ হাসিনা ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। তো এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুব দর্জি, এরপরে মহীশূরের নিজাম, মানে অনেকেই কিন্তু স্বাধীন ভারতে রাজকীয় মেহমান রূপে দিল্লিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে ভাবসাব দেখাচ্ছেন, যে প্রোটোকল দেখাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে দেশে, দেশের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়া যা কিছু করছে, ফলে আমরা বাংলাদেশে বসে কোনো অবস্থাতেই শেখ হাসিনার এই যে মুভমেন্ট, এটাকে বাদ দিতে পারছি না। যত কথাই বলি না কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে মানে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে এবং একের পর এক
তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে, কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা, পালিয়ে যাওয়া, ভোট দেওয়া, জামাতকে সাপোর্ট করা, বিএনপিকে সাপোর্ট করা, জামাত বিএনপির মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়া, রাজনীতিতে চাণক্য নীতি যা কিছু আছে সব কিছু একটার পর একটাতে কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে, দেশের ভিতরে থেকে, দেশের বাইরে থেকে। আওয়ামী লীগের যে সমস্ত লোক বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আর বিরাট অংশ যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড কমার্স, বলতে গেলে এখনও 60% ট্রেড অ্যান্ড কমার্স আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছে। কন্ট্রাক্টারি, সরকারি কাজকর্ম সবই তাদের লাইসেন্সে হচ্ছে। তারা বিএনপির লোককে পার্টনার নিয়েছে, বিএনপির লোককে ঘুষ দিচ্ছে, বিএনপির লোকের চাঁদাবাজির যে চাহিদা সেটা পূর্ণ করছে, কিন্তু মূল চাবিকাঠি এটা আওয়ামী লীগের লোকজনের হাতে। বাংলাদেশের ফুড সিকিউরিটি তাদের হাতে, আমদানি বাণিজ্য তাদের হাতে, রপ্তানি বাণিজ্য তাদের হাতে, আমলাতন্ত্র তাদের হাতে, যে যাই বলুক না কেন। উপরে শুধুমাত্র কে পোস্টগুলো, সিআইডির প্রধান, ডিবির প্রধান, এসবির প্রধান, আইজি, বিএনপি স্যাটিসফাইড, কিন্তু পুরো চেইনটা এমনভাবে তৈরি করা আছে, এই চেইনটি যদি ভাঙতে যান পুরো কলাপস করবে সিস্টেমটি, ভাঙতে পারবেন না। 17 বছরের সেই চেইন, এই চেইন এখনও সচিবালয়ে বসে, কোনো বাহিনীতে বসে, তহসিল অফিসে বসে, স্বাস্থ্য বিভাগে বসে সারাদিন মোনাজাত করে, ইয়া হাসিনা, ওয়া হাসিনা, কামন বেবি, কামন বেবি, ও আম্মা, ও আম্মা, ও আপা, যে যার মধ্যে, ও দাদি, ও খালাম্মা, ফিরে আসেন, আপনি ছাড়া আমরা আর বাঁচব না, আল্লাহ 10টা গরু কুরবানি দেবো, 100টা গরু কুরবানি দেবো, আল্লাহ হজে যাব, উমরা করবো, শেখ হাসিনা ফিরে নিয়ে আসো। আচ্ছা বলেন তো, কাজগুলো কি হচ্ছে না? রোজা রাখা, তার জন্য রোজা রাখা হচ্ছে না? তার জন্য কি কোরআনের খতম হচ্ছে না? সাময়িকভাবে ডক্টর ইউনূসের জন্য কয়েক খতম কোরআন শরীফকে দিয়েছে বলেন? জনাব তারেক রহমান সাহেবের জন্য কয়জনে রোজা রেখেছেন 17 বছরে বলেন? কিন্তু এই সময়টিতে, এই গত 2 বছরে শেখ হাসিনার জন্য কত লক্ষ লক্ষ মহিলা, কত লক্ষ লক্ষ গৃহহীন মানুষ যারা ঘর পেয়েছেন, যারা ভাতা পেয়েছেন, যারা শেখ হাসিনার অনেকগুলো ট্রাস্ট হয়েছে সেখান থেকে বৃত্তি পেয়েছেন। তিনি যেভাবে ধর্ষিতা পূর্ণিমার মতো অসংখ্য রমণীকে এই সমাজে পুনর্বাসন করছেন, এখন সেই পূর্ণিমা কোথায় আছে বলেন তো? সেই পূর্ণিমা কি তারেক রহমানের জন্য দোয়া করবে? ওই যে এক পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, যাকে শেখ হাসিনা মেয়ে হিসেবে নিয়েছেন, তার সমস্ত ব্যয়ভার বহন করছেন। যতদিনে 17 বছর ক্ষমতায় ছিল, প্রতিটি বন্ধের দিন পূর্ণিমাকে গণভবনে নিয়ে তিনি নিজের হাতে ভাত মেখে খাইয়েছেন। এখন বলেন পূর্ণিমা কার জন্য দোয়া করবে? আচ্ছা, ওই যে পুরনো ঢাকাতে নিমতলিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, ওখানে যে 3-4টা মেয়ে ছিল, এই 3-4টে মেয়েকে তিনি নিয়েছিলেন, বিয়ে দিয়েছেন, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকেও প্রতি মাসে 3-4 মাস পর পর গণভবনে নিয়ে তিনি খাওয়াতেন, উপহার দিতেন, আর ওই মেয়েগুলোর জামাইদেরকে তিনি জামাই মনে করতেন। এখন এরা কি বলেন তো তারেক রহমানকে শ্বশুর মনে করবে? জিয়াউর রহমানকে দাদা শ্বশুর মনে করবে বলেন তো? এইরকম অসংখ্য মানুষের সঙ্গে আওয়ামী লীগের, শেখ হাসিনার মন্দ কাজের স্মৃতি আছে, তার অভিশাপ করছে যে ওই বেটি যেন না আসে, মরে যাক, ক্রিয়া পড়ুক, এ কথা যেভাবে বলছে। আবার একই সঙ্গে অসংখ্য মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করছে, মন্দিরে ঘণ্টা বাজিয়ে পুজো করছে, আর তার যারা সুবিধাভোগী তারা সারাদিন হাসিনা আসবে, কবে আসবে, সে দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতেছে, এরকম। এরই মধ্যে এই যে বলা হয় ইথারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, ইথারের এই কর্মকাণ্ডের বাইরে আর যেগুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক অ্যাক্টিভিটিস। কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মারামারি করছে। এখানে সেই যে এক পক্ষকে বলতে হয়েছে, একজন বলতেছে ও মদারু, একজনও বলতেছে ও হলো হারপিকু। হারপিকু মদারু মারামারি করছে, কিন্তু কাজের কাজ হচ্ছে, কিন্তু হারপিক কিন্তু বসে নেই, সে দলের জন্য কাজ করছে। মদারু, যাকে মদারু বলা হচ্ছে, তারা মারামারি করছে, কিন্তু মদারু মদ খেয়ে খেয়ে এমন বাস দিচ্ছে সরকারকে, ও বাস আর বের করা যাচ্ছে না, কাজ হচ্ছে। কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, কিন্তু দিন শেষে সবাই দলের জন্য কাজ করছে। তারই প্রেক্ষিতে এই রাজপথে
তারা বলেছিল যে ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করব। এটা মির্জা ফখরুলের সেই কঠোর আন্দোলন নয়, কিংবা বিএনপি জামানাতে এটা ঠাট্টাই হয়ে গেছিল যে এই ঈদের পরে, এই কুরবানির পরে, শীতকালে আমরা এই আন্দোলন করব, এটা একটা ঠাট্টা। কিন্তু আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ যেটা বলেছে সেটা কিন্তু তারা করে ছেড়েছে, ডেট দিয়ে, সময় দিয়ে, টাইম দিয়ে। তার প্রমাণ এই যে 5 তারিখে, মে মাসের 5 তারিখে কুরবানির পরে শুক্রবার দিন সারা বাংলাদেশের 17টি স্পটে তারা আর ঝটিকা মিছিল না, প্রকাশ্যে মিছিল করলো, তারা সভা করলো, একেবারে অফিস খুলে বসে তারা সেখানে সভা করলো। এবং একটা জেলাতে তাদের অনুষ্ঠানে এত বেশি লোক হলো যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং সেখানে হাজার হাজার লোক ছাত্রলীগের প্রোগ্রামে আসলো যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। এবং সে খবর প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা যখন এলো, আমি যখন কার্ড দেখলাম আমার কাছে মনে হলো এগুলো ঠাট্টা করছে বা এগুলো এআই জেনারেটেড। পরে যখন প্রিন্টেড ভার্সনে এই জিনিসগুলো দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, আমরা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আওয়ামী লীগ আর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, এটা আর কোনোদিন বাঁচবে না, শেখ হাসিনা কদিন পরে মরে যাবে, ক্যান্সারের সে 4th স্টেজে আছে, তারপরে শেখ রেহানাও আসবে না, ইত্যাদি ইত্যাদি, জয় তো প্রশ্নই আসে না। এরকম নিয়ে যারা আমরা যখন বগল বাজাচ্ছি, ক্যাকু ক্যাকু করে বগল বাজাচ্ছি, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগের সমস্ত কী করছে? এর মধ্যে কি কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছে যথারীতি সাজ্জাদ কাদের। এই মুহূর্তে এক চাঞ্চল্যকর বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি যদিও চাঞ্চল্যকর, কিন্তু দেশে গণমাধ্যমে সেইভাবে বিষয়টি খুব একটা চাঞ্চল্য সৃষ্টি করেনি। এই মুহূর্তে মানুষের মনে, বিশেষ করে যারা নিরাপত্তা সংক্রান্ত খোঁজ রাখেন, তাদের মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন কি চরম নিরাপত্তা হুমকিতে? গত 22শে মে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু অর্থাৎ সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত স্পর্শকাতর লাল টেলিফোনের তার চুরি হয়ে যায়। এই চুরির নেপথ্যে ছিলেন সচিবালয়েরই আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র। সম্প্রতি সচিবালয়ের এই রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনাটি যখন প্রকাশ্যে আসে, তখন তা দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলে এক ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত বৃহস্পতিবার অর্থাৎ 4 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র এবং রেজাকুল ইসলাম নামে 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি। ঘটনার গভীরতা ও গুরুত্ব বিবেচনা করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ এর তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন, গত 22শে মে সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে তিনি সেই তারগুলো চুরি করেছিলেন। কিন্তু এর পেছনে কি শুধুই চুরির মানসিকতা ছিল, নাকি লুকিয়ে আছে গভীর কোনো চক্রান্ত? বাংলাদেশে এত টেলিফোন লাইন থাকতে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করতে হলে কেন? তদন্তে বেরিয়ে এসেছে এক অদ্ভুত ও অবিশ্বাস্য তথ্য। জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র জানান, তার চুরির পর 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে একটি ভাঙাড়ি দোকানে প্রতি কেজি 600 টাকা দামে মোট 8 কেজি 200 গ্রাম তামার তার বিক্রি করে দেন। তার দেওয়া এই তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায় এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রেজাকুলের দেখানো মতে রাজধানীর হোসেনি দালান রোডের একটি গুদাম থেকে সেই চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, সামান্য 8 কেজি তামার তারের জন্য কি রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ফোনের লাইন কেটে দেওয়া সম্ভব? চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই এই লাল টেলিফোন আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কেন কোনো সাধারণ চুরির ঘটনা হতে পারে না।
প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের ডেস্কে থাকা লাল টেলিফোন বা রেড টেলিফোন মূলত অত্যন্ত সুরক্ষিত, রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গোপনীয় এবং জরুরি যোগাযোগের একটি বিশেষ মাধ্যম। এটি কোনো সাধারণ টেলিফোন লাইন নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থা। এর মূল কাজ এবং বৈশিষ্ট্যগুলো আমাদের সবাইকে চমকে দেওয়ার মতো। প্রথমত, অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় যোগাযোগ নির্মাণ করা হয় এই টেলিফোনের মাধ্যমে। এই টেলিফোনের প্রধান কাজ হলো সম্পূর্ণ হ্যাকিং মুক্ত এবং আড়ি পাতার সুযোগহীন নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা। এই লাইনের ডেটা বা ভয়েস ট্রাফিক সবসময় এনক্রিপ্ট করা থাকে। সাধারণত বিটিসিএল বা রাষ্ট্রীয় বিশেষ গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে সম্পূর্ণ পৃথক এবং সুরক্ষিত কপার বা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এই সংযোগ দেওয়া হয়। দ্বিতীয়ত, তাৎক্ষণিক ও সরাসরি যোগাযোগ। যে কোনো জরুরি মুহূর্তে কোনো রকম ডায়ালিং বা অপারেটরের মধ্যস্থতা ছাড়াই অত্যন্ত দ্রুততার সাথে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরে সরাসরি যুক্ত হওয়া যায় এই ফোনে। প্রধানমন্ত্রী এই ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দেশের যে কোনো গুরুত্বপূর্ণ বিভাগ বা আন্তর্জাতিক পর্যায়ে জরুরি বার্তা পাঠাতে বা সিদ্ধান্ত নিতে পারেন। তৃতীয়ত, জরুরি ও সংকটকালীন ব্যবস্থাপনা। যুদ্ধাবস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়া, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জাতীয় জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়ার জন্য এই বিশেষ ফোন ব্যবহার করা হয়। এমনকি প্রধানমন্ত্রী যদি কোনোভাবে আক্রান্ত হন, সেই আক্রান্ত হওয়ার বার্তাও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে পাঠাতে পারেন অতি দ্রুততার সাথে এই ফোনের মাধ্যমে। চতুর্থত, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে সংযোগ। সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেস্কে এই সংযোগ থাকে, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ ও গোয়েন্দা সংস্থা সমূহের শীর্ষ কর্মকর্তাদের দপ্তর। সংক্ষিপ্ত কথায় বলতে গেলে এটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শাসন কাজ পরিচালনার একটি নির্ভরযোগ্য ও সর্বোচ্চ নিরাপদ হটলাইন, যা সাধারণ টেলিযোগাযোগ নেটওয়ার্কের চেয়ে সম্পূর্ণ আলাদা ও সুরক্ষিত। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে। এই ঘটনার পর স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় এক মারাত্মক ত্রুটি বিদ্যমান, যা হয়তো দেশের সাধারণ মানুষ কিংবা নীতি নির্ধারকরা বুঝতে পারছেন না, কিংবা কেউ কেউ ইচ্ছে করেই তা লুকিয়ে রাখছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই লাল টেলিফোন কেলেঙ্কারি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে খুব একটা আওয়াজ নেই। গণমাধ্যমগুলো যেন রহস্যজনকভাবে শুধু ওই তামার তারের চুরির গল্পে আটকে থাকতে চাইছে। কিন্তু এমন একটা ভয়ঙ্কর ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বিষয় ধামাচাপা দেওয়া মানেই হলো, যারা ওই লাল টেলিফোন ষড়যন্ত্রের সাথে জড়িত তারা আসলে প্রধানমন্ত্রীকে অরক্ষিত রাখতে চাইছে। এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি নিজে সময় মতো উপলব্ধি করতে ব্যর্থ হন, তাহলে সামনে অনেক বড় বিপদ ঘটবে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। নিরাপত্তার কথা যখন উঠছে, তখন একটা আন্তর্জাতিক উদাহরণ দেওয়া যাক। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর গাড়ির চারপাশে তার নিরাপত্তা টিমকে ক্রমাগত দৌড়াতে দেখা যায়। নিরাপত্তার এমন কঠোর ও সুশৃঙ্খল দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না আপনি। কিন্তু বাংলাদেশে তারেক রহমান দেশে ফেরার পর, এমনকি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর, এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার গাড়ির সামনে এবং চারপাশে সবসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের অনবরত দৌড়াতে দেখা যায়। এমনকি আপনারা খেয়াল করেছেন, রাষ্ট্রের মন্ত্রী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন, বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, আপনারা তাকেও তার গাড়ির আশপাশ দিয়ে দৌড়াতে দেখাচ্ছেন। আরেকজন আছেন যুব দলের এক নেতা নয়ন। আমি দুজনের নাম বললাম, কিন্তু এরকম
আরো বহু বহু মানুষ তারেক রহমানের গাড়ির চারপাশ দিয়ে দৌড়াতে থাকেন। নিরাপত্তার ক্ষেত্রে এটি ভীষণ দৃষ্টিকটু। প্রধানমন্ত্রী কি অন্তত এইটুকু উপলব্ধি করতে পারেন? প্রধানমন্ত্রী নিশ্চয়ই দেখেন যে তার গাড়ির চারপাশ দিয়ে দৌড়াচ্ছে সিভিল মানে রাজনৈতিক কর্মীরা। নিরাপত্তা বাহিনীরা থাকতে পারে, নানাভাবে মোটরসাইকেলে থাকে, গাড়িতে থাকে, দৌড়ায়, হাঁটে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা বাহিনীর বাইরে রাজনৈতিক কর্মীরা কেন? হোক তারা তার দলের, কিন্তু এখানেই তো মূল সমস্যাটা। তারেক রহমানের গাড়ি যদি সবসময় রাজনৈতিক নেতাকর্মী দ্বারা পরিবেষ্টিত থাকে, তবে এটাকে দেশের ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখবেন, অর্থাৎ এটি একটি চরম নিরাপত্তা ঝুঁকি। প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক সত্যটি মনে রাখতে হবে যে অতীতে পৃথিবীর কোনো দেশেই সরকার প্রধান নিহতের ঘটনায় বাইরের লোকের সম্পৃক্ততা প্রায় নেই বললেই চলে। আপনি করে দেখুন, বাংলাদেশে যারা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন, ভারতে যারা নিহত হয়েছেন, পাকিস্তানে যারা নিহত হয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন, আপনি কোথাও খুঁজে পাবেন না যে বাইরের লোক, ভেতরের লোক মূল কাজটা করেছে ভেতরের লোক। ইতিহাস সাক্ষী একদম ভেতরের গণ্ডির বা কাছের লোকদের দ্বারাই এসব বড় বড় অঘটন ঘটেছে। তাই বিএনপি সরকারকে, বিশেষ করে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে প্রধানমন্ত্রীর এই লাল টেলিফোন কেলেঙ্কারের বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এই লাল টেলিফোন ঘটনায় বা কেলেঙ্কারিতে একটি প্রশ্ন এসেই যায়, যেহেতু দাবি করা হচ্ছে যে শুধুমাত্র তামার তারের লোভেই চোরদের নিশানা হয়েছিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোন, তাহলে প্রশ্ন হলো ওই পুরো এলাকার সিসিটিভি ফুটেজ গেল কোথায়? প্রধানমন্ত্রীর অফিস কক্ষ থেকে শুরু করে একদম সচিবালয়ের মেইন গেট অবধি শত শত সিসিটিভি ক্যামেরার ফুটেজ কি দেশের গোয়েন্দারা নিখুঁতভাবে খতিয়ে দেখছেন? ফুটেজগুলো কি তদন্ত করে দেখেছেন? যদি সত্যি সিসিটিভি ফুটেজ গায়েব করা না হয়ে থাকে, তবে তদন্তের স্বার্থে এবং জনগণের আস্থা ফেরাতে অবিলম্বে এটা জনসম্মুখে প্রকাশ করতে বাধা কোথায়? জনসম্মুখে প্রকাশ করে বলুন যে আমাদের এই যে চুরি করেছে এরা, এর সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাহলে জনমনে যে একটা দ্বিধা, শঙ্কা, সেটি কিন্তু দূর হয়। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা এটাই বলবো যে শুধুমাত্র লাল টেলিফোনের তামার তার চুরি করে ভাঙারি দোকানে বেচার জন্য কেউ সচিবালয়ে ঢোকে এমন বিরাট ঘটনা ঘটায়নি। এর পেছনে নিশ্চিতভাবে গভীর কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রান্ত আছে। এছাড়া দেশে আসার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তায় আর কোন কোন ক্ষেত্রে শিথিলতা চোখে পড়েছে কিনা সেগুলো তদন্ত হওয়া দরকার। দর্শক, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নিরাপত্তা মানে পুরো দেশের নিরাপত্তা। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি অরক্ষিত হয়ে যান, তাহলে বুঝবেন আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি তো আরো বেশি অরক্ষিত। এই লাল টেলিফোনের রহস্যের জট দ্রুত খোলা উচিত। আমরা প্রত্যাশা করব এই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র তার চুরি করে ভাঙাড়ি দোকানে বিক্রি হিসেবে এটাকে দেখানো হবে না, এটিকে আরো গুরুত্ব সহকারে দেখে তদন্ত করে, এমনকি তদন্ত রিপোর্টও জনগণের আশ্বস্ততার খাতিরে জনসম্মুখে প্রকাশ করা হোক। আমরা সেটি প্রত্যাশা করব সরকারের কাছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।